ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে আবার ফিরে আসলাম। আশা করি তোমরা লেখাটা বুঝতে পারছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো থাকা। অ্যাকচুয়ালি ওয়েদারের কারণে আমি ভিডিও ক্লাস রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, আজকে একটা বিকল্প ব্যবস্থা করলাম। তোমরা এইভাবেও আশা করি বুঝতে পারবে। তো আমি আজকের যে কন্টেন্টটা, দ্যাট মিন্স আজকে যা পড়াবো, সেইটা আমি কি করেছি, প্রিন্ট করে তোমাদের সামনে দেখাচ্ছি। আশা করি তোমরা এখান থেকেই বুঝতে পারবে। দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, গতকালে পড়েছিলাম যে ভার্বের মডিফায়ার কয়ভাবে হতে পারে, গঠন 5ভাবে। সেটা মনে রাখার উপায় হচ্ছে টি, এ, পি, পি। টি দিয়ে হচ্ছে টু ইনফিনিটিভ ফ্রেজ, এ দিয়ে হচ্ছে অ্যাডভার্ব, এ দিয়ে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর পি দিয়ে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং লাস্টের যে পি আছে সেটা হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। তোমরা প্রয়োজনে ওই ক্লাসটা আবার দেখতে পারো, এটা তোমাদের হেল্প করবে। আজকে আমরা দেখব যে আমরা যে ভার্বের মডিফায়ারগুলো পড়েছিলাম, সেই ভার্বের মডিফায়ারগুলো আসলে আমরা কোথায় বসাবো। দেখো, একটা অ্যাকশন ভার্বের পরে এক অথবা একাধিক মডিফায়ার বসতে পারে। আর আগেই বলেছি, মডিফায়ারটা হচ্ছে অতিরিক্ত অংশ, সেটা যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তবে যত বেশি মডিফায়ার ইউজ করা হবে তত বেশি কি হবে স্যার, তত বেশি সেন্টেন্সটা অনেক বেশি আকর্ষণীয় হবে। আচ্ছা, তো আজকে আমরা পজিশন অফ মডিফায়ার অফ ভার্ব, পজিশন অফ মডিফায়ার্স টু ভার্ব, সেটা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি শিরোনামটা দিয়েছি, একটু স্পষ্ট দেখা যাচ্ছে না আসলে। যাই হোক, আজকে হচ্ছে পজিশন অফ মডিফায়ার্স অফ ভার্ব। মডিফায়ার্স অফ ভার্ব যেগুলো আছে সেগুলোর পজিশনটা কিভাবে হবে। দেখো, জেনারেল যে প্রথম যে পজিশনটা, সেটা হচ্ছে মডিফায়ার অফ ভার্বগুলো ভার্বের পরে বসবে। ঠিক আছে, তো মডিফায়ার অফ ভার্বগুলোর মধ্যে কিছু আছে। এখানে দেখো, মডিফায়ার অফ ম্যানার, এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ ফ্রিকোয়েন্সি, এবং মডিফায়ার অফ টাইম, এবং মডিফায়ার অফ পারপাস মানে উদ্দেশ্য, আমি কাজটা কেন করেছি। তাহলে যদি একটা ভার্বের পরে একাধিক মডিফায়ার থাকে তাহলে এই সিকোয়েন্সে বসবে। হ্যাঁ, দেখো, প্রথমে যেমন রেজা সুইমস, রেজা সাঁতার কাটে। কিভাবে সাঁতার কাটে? অ্যান্থুসিয়াস্টিক্যালি মানে হচ্ছে আগ্রহের সাথে, ঠিক আছে, প্রবল উৎসাহ নিয়ে সে সাঁতার কাটে। তারপরে কোথায়? ইন দ্য পু। কখন? এভরি মর্নিং, সরি কখন নয়, মানে কতবার, ঠিক আছে, তাহলে ডেলি একবার, সেটা হচ্ছে কি এভরি মর্নিং, প্রতিদিন সকালে। কখন? বিফোর ডন, মানে তোমার ডন বা উষার আগে, মানে সূর্য ওঠার আগে, মানে উষার আগে। এরপর কেন? টু কিপ ইন শেপ, স্বাস্থ্যটাকে, তার ফিগারটাকে সুন্দর রাখার জন্য। ঠিক আছে, তাহলে দেখো, রেজা সুইমস enthusiastically in the pool every morning before dawn to keep in shape. এটা পুরোটা একটা সেন্টেন্স। এখানে রেজা হচ্ছে সাবজেক্ট আর সুইমস হচ্ছে ভার্ব, এবং এখানে যা দেখছো, এই যে enthusiastically in the pool every morning before dawn to keep in shape, এগুলো সবগুলো হচ্ছে মডিফায়ার। এবং এখানে দেখো, enthusiastically এটা একটা অ্যাডভার্ব সরাসরি, ইন দ্য পো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটাও তো ডেফিনেটলি একটা অ্যাডভার্ব, তবে এটা একটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এখানে ইন দ্য পুল তিনটা শব্দ মিলে একটা অ্যাডভার্ব হয়েছে। গঠনের দিক দিয়ে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজের দিক দিয়ে এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে তোমার যদি প্রশ্নে আসে যে এটা কোনটা ফ্রেজ, তাহলে কিন্তু তুমি কি লিখবা? অ্যাডভার্ব ফ্রেজ লিখবা কিন্তু। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, এভরি মর্নিং, এখানে এভরিটা কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং মর্নিংটা হচ্ছে কি? মর্নিংটা হচ্ছে এখানে নাউন, স্যার, ঠিক আছে, এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বিফোর ডন, তাহলে এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এবং এটা অ্যাডভার্বেরই কাজ করছে। কখন সাঁতার কাটে? মানে উষার আগে সাঁতার কাটে। কেন? টু কিপ ইন শেপ, এটা একটা টু ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, টু কিপ ইন শেপ, এটা একটা টু
ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইন শেপ, ইন হচ্ছে প্রেপোজিশন, শেপ হচ্ছে নাউন, এখানে শেপ কিন্তু নাউন স্যার, ঠিক আছে? তাহলে টু টু কিপ ইন শেপ এটা হচ্ছে একটা টু ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই যে সিরিয়ালটা মনে রাখবা, এম পি এফ টি পি, এম ম্যানার, পি প্লেস, এফ ফ্রিকোয়েন্সি, টি টাইম, পি পারপাস। তাহলে এম পি এফ টি পি এই সিরিয়ালও হবে, ঠিক আছে? যদি যদি মডিফায়ারগুলো মানে ভার্বের শেষে বসে, তাহলে মডিফায়ারগুলো যে ভার্বের সবসময় শেষে বসবে তা কিন্তু নয়, হ্যাঁ, তাদের অন্যান্য কিন্তু পজিশন আছে। তবে আরেকটা কথা মনে রাখবা, ভার্বের শেষে যখন একাধিক মডিফায়ার যুক্ত হবে তখন কিন্তু তাদের মধ্যখানে কমা বসবে না, কিন্তু আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কিন্তু কমা বসবে, সেগুলোর আলোচনা আমরা একটু পরে আসছি। দেখো দ্বিতীয় একটা সেন্টেন্স, মাই ফাদার my father goes impatiently into town every afternoon before supper to get a newspaper. এটা আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, গোটা মানে গোজটা মিসিং, ভার্বটা মিসিং অ্যাকচুয়ালি। মাই ফাদার গোজ ইম্পেশেন্টলি ইন্টু টাউন, আমার বাবা অধৈর্য হয়ে টাউনে যায় প্রত্যেক দিন দুপুরে। কখন মানে কয়বার যায়? একবার প্রতিদিন দুপুরে যায়। কখন? বিফোর সাপার টু গ্যাট এ নিউজ পেপার, একটা নিউজ পেপার আনার জন্য যায়, ঠিক আছে স্যার? তাহলে দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ মডিফায়ার্স অফ ভার্ব বিং ইউজড আফটার ভার্ব। আচ্ছা, মামুন ন্যাপস, মামুন হালকা ঘুমায়। কোথায়? ইন হিজ রুম। কখন? এভরি মর্নিং। কখন? বিফোর লাঞ্চ, লাঞ্চের আগে। বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা, তাহলে দিস আর দ্য এক্সাম্পলস দ্য মডিফায়ার্স বিং ইউজড আফটার ভার্ব। এখানে ন্যাপসের জন্য কিন্তু এই মডিফায়ারগুলো, এখানে গোজের জন্য কিন্তু এই মডিফায়ারগুলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো সবগুলো কিন্তু মডিফায়ার অফ ভার্ব। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাবো যে মডিফায়ার অফ ভার্বগুলো আরও কোথায় কোথায় বসতে পারে। মডিফায়ারগুলো যে শুধুমাত্র ভার্বের পরে বসবে তা কিন্তু নয়। মডিফায়ার অফ ভার্বের যে পজিশনিংটা সেটা অত্যন্ত ডাইভার্সিফাইড, এটা অনেক জায়গায় বসতে পারে, তোমরা একটু খেয়াল করলেই দেখো। এক নাম্বার, ভার্বের মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ভার্বের আগে ও পরে বসতে পারবে, আগে এবং পরে বসতে পারবে। যেমন শি ডিড ইট বিউটিফুলি, শি সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, কি করেছে? এটি করেছে। কিভাবে করেছে? বিউটিফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা ডিডের পরে বসছে। তবে আমি তোমাদের বলেছিলাম যে অবজেক্ট যদি থাকে তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, এরপর মডিফায়ার আসবে, ঠিক আছে? তাহলে এখানে বিউটিফুলিটা কোথায় বসলো স্যার? ডিডের পরে। এরপর দেখো, আমি এই সেন্টেন্সটা এভাবেও লিখতে পারি যে শি বিউটিফুলি স্যাং এ সং, সে সুন্দরভাবে একটি গান করেছিল। শি হচ্ছে সাবজেক্ট, বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, এবং কাকে মডিফাই করেছে? স্যাংকে। কিভাবে গেয়েছিল? বিউটিফুলি গেয়েছিল, এবং এটা স্যাংয়ের আগে বসছে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে বসছে। আর কি গেয়েছিল? আ সং, এটা হচ্ছে স্যাংয়ের অবজেক্ট স্যার, ঠিক আছে? এটা একটা নাউন ফ্রেজ, এইটা স্যাংয়ের অবজেক্ট। তাহলে আমরা এখানে কি পেলাম? যে বিউটিফুলিটা মানে অ্যাডভার্বটা সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে, আলটিমেটলি ভার্বের আগে বসছে। তাহলে এই কথাটা আবার আসো যে ভার্বের মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ভার্বের আগে কিংবা পরেও বসতে পারে, ঠিক আছে? এক নম্বর কথা। দুই নম্বর, একটি ভার্বের একাধিক মডিফায়ার থাকতে পারে, সেক্ষেত্রে মডিফায়ার অফ টাইমটি বাক্যের শেষে রাখা বাঞ্ছনীয়। যদি আমি এখানে দেখিয়েছি তোমাদের শেষের কি ছিল? টাইম ছিল, হ্যাঁ, টাইমের পরে পারপাস। যদি পারপাস না থাকে তাহলে মডিফায়ার অফ টাইমটাই শেষে থাকবে। যেমন দেখো এখানে যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? বাংলাদেশ হয়েছিল স্বাধীন, এটা কেমন স্ট্রাকচার দেখো? সাবজেক্ট, বিকেমটা এখানে লিঙ্কিং ভার্ব, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাজেরিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে? যেটা ভার্বের আলোচনায় আমরা পড়েছিলাম, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেরিভ কমপ্লিমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাজেরিভ, ঠিক আছে? বাংলাদেশ কি হয়েছিল? বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কোথা থেকে স্বাধীন হয়েছিল? ফ্রম পাকিস্তান, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার ইন 1971, এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এই মডিফায়ার এবং এই মডিফায়ার, তার মধ্যে টাইম বোঝাচ্ছে কিন্তু এটা,
তাহলে এটা আমরা শেষে দিয়েছি। আমরা এভাবে বলবো না যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 ফ্রম পাকিস্তান। নো, উই শুড নট সে লাইক দ্যাট। ওকে, অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ওয়ে অফ ইউজিং অ্যাডভার্ব, বুঝতে পারছেন, অর মডিফায়ার অফ ভার্ব। হ্যাঁ, আপনাদেরকে বলতে হবে যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম পাকিস্তান ইন 1971। আচ্ছা, এরপর আসো, আবার কখনো কখনো কিছু কিছু মডিফায়ার বাক্যের শুরুতে, দ্যাট মিনস সাবজেক্টের আগে চলে আসতে পারে। আমরা সব সময় জেনেছি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে। অ্যাকচুয়ালি ইয়েস, ইটস জেনারেলি ট্রু, বাট ইট ইজ নট ট্রু অলওয়েজ। এটা সবসময় যে সত্যি হবে তা নয়। মাঝে মধ্যে দেখবা মডিফায়ার অফ ভার্বস যেগুলো আছে না, সেগুলো সাবজেক্টের আগে চলে আসবে। হ্যাঁ, তো এখন যদি সাবজেক্টের আগে চলে আসে, তাহলে স্যার আমি এগুলোকে কিভাবে চিনব? হ্যাঁ, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা একটা স্টুডেন্টদের জন্য একটা চ্যালেঞ্জ। এখন দেখো, এটার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে মডিফায়ার অফ ভার্বগুলোর তুমি গঠনগুলো খেয়াল করবে, যে অ্যাডভার্ব, তারপর হচ্ছে তোমার কি প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ, ঠিক আছে? তো এগুলো তো কখনো কিসের স্ট্রাকচার হয় না, সাবজেক্টের স্ট্রাকচার হয় না। সাবজেক্ট হচ্ছে কি নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান, নাউন ক্লজ, বুঝতে পেরেছেন? বা টু ইনফিনিটিভ। তো তুমি দেখবা যে আসলে সেন্টেন্সটাতে কোন বিষয়টা নিয়ে কথা বলছে। হ্যাঁ, আর তাইলে সেটাই সাবজেক্ট হবে। আর যখন মানে মডিফায়ার অফ ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে, সেটা তোমাকে বোঝানোর জন্য কিন্তু কমা ব্যবহার করা হয়। দেখো, কমা কিন্তু আবার সবসময় ব্যবহার করা হয় না। কখন ব্যবহার করা হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আবার কখনো কখনো কিছু কিছু মডিফায়ার বাক্যের শুরুতে চলে আসে, তখন তাদেরকে সাবজেক্ট থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। তবে সেটি সব সময় নয়, কমাটা সব সময় ব্যবহার হয় না। যদি মডিফায়ারটি 4 শব্দের বেশি হয়, তাহলে তারপরে কমা হবে। আর আবার আরেকটা সিচুয়েশন দেখো, আর যদি তার চাইতে কম শব্দের হয়, তাহলে কমা না দিলেও চলবে, কিন্তু অর্থের কনফিউশন তৈরি করলে কমা দিতে হবে। নিচের উদাহরণটি লক্ষ্য করো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এখানে আমি মডিফায়ারটা শেষে দিয়েছি। আবার ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এখানে মডিফায়ারটা সাবজেক্টের আগে চলে এসছে, আমি কিন্তু এখানে কমা দেইনি স্যার, ঠিক আছে? আচ্ছা, এখানে কমা দেওয়া না দেওয়ার বিষয়ে আরেকটা আলোচনা আছে। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কিছু কিছু মডিফায়ার এমন আছে, যদিও তারা মডিফায়ার, কিন্তু তাদের যে প্রভাব, তাদের যে ইম্প্যাক্ট, সেটা পুরো সেন্টেন্স জুড়ে থাকে। অর্থাৎ ওই মডিফায়ারের যে তথ্যটা, সেটা যদি না হইতো, তাহলে পুরো সেন্টেন্সটাই হইতো না। এই ধরনের কিছু মডিফায়ার আছে। যেমন আমি তোমাকে বললাম, একটা এক্সাম্পল দিই, যে বিকজ অফ হিজ সিকনেস, বিকজ অফ হিজ সিকনেস, বিকজ অফ হচ্ছে তোমার প্রেপোজিশন, বিকজ অফ প্রেপোজিশন, হিজ সিকনেস হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? তাহলে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা শুরুতে আসছে, তার মানে এটা মডিফায়ার, বিকজ অফ হিজ সিকনেস, তার অসুস্থতার কারণে। এরপরে আমি সেন্টেন্সটা বললাম যে হি সাবজেক্ট কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। তাহলে দেখো, আমি এখানে মডিফায়ারটা শুরুতে বসিয়েছি, এবং এখানে বিকজ অফ হিজ সিকনেসের পরে কিন্তু কমা হবে। কেন? যে তার অসুস্থতার কারণেই তো বাকি অংশটা আসছে, মানে যে তার যে স্কুলে না যাওয়া, সেটা কিন্তু আসছে বিকজ অফ হিজ সিকনেসের কারণে, তাই না স্যার? তাহলে এখানে বিকজ অফ সিকনেসের প্রভাবটা পুরো সেন্টেন্স জুড়েই রয়েছে। দ্যাটস ওয়াই বিকজ অফ সিকনেসের পরে তোমাকে কমা দিতে হবে। সেজন্যই বলছি যে মডিফায়ার অফ ভার্বটা যদি ডমিনেন্ট হয়, অর্থাৎ সেটাকে যদি বাদ দিলে সেন্টেন্সটাই কি হয়ে যায়, মানে অর্থপূর্ণতা হারিয়ে ফেলে। হ্যাঁ, মানে মানে শ্রোতার কাছে এটা কি অস্বাভাবিক মনে হয়, তখন তোমার ওই মডিফায়ারটা যেটা সাবজেক্টের আগে চলে আসবে, তারপরে কমা দিতে হবে। এখানে তোমাকে এইটা চিন্তা করতে হবে না যে এটা 3 শব্দের না 4 শব্দের না 1 শব্দের না 2 শব্দের। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি তোমাকে বলি যে ইউ ক্যান নট গেট এ প্লাস, শুধু এটা বললাম, ইউ ক্যান নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারবা না। এখন তুমি তো এটা শুনলে তুমি কি হয়ে যাবা, যে তুমি মানে নার্ভাস হয়ে যাবে, যে কেন, আমি কি দোষ করলাম আবার, যে আমি কেন এ প্লাস পাবো না, ঠিক আছে না? কিন্তু আমি যদি এটা বলি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট গেট এ প্লাস, হ্যাঁ, তখন তোমার কি হবে, তখন তোমার সেন্টেন্সটা লজিক্যাল মনে হবে, এই কথাটা তখন লজিক্যাল মনে হবে। তাহলে ওই যে উইদাউট ওয়ার্কিং হার্ড, এটা কিন্তু 3 শব্দের, তাই না? কিন্তু ওইটা যদি না বলি, ওই মডিফায়ারটা যদি না বলি, পুরো সেন্টেন্সটাই মানে কেমন যেন
মানে খাপ ছাড়া টাইপের হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে সেই মডিফায়ারটা হচ্ছে ডমিনেন্ট বা শক্তিশালী, পাওয়ারফুল মডিফায়ার। তো সেক্ষেত্রে এটার পরে কমা দিবে, তারপরে তুমি তোমার সাবজেক্ট শুরু করবে, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড হবে, তারপরে কমা হবে, ইউ ক্যান নট গেট এ প্লাস। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসো, তার মানে এই যে এখানে বললাম অর্থের কনফিউশন তৈরি করলে কমা দিতেই হবে, বুঝতে পেরেছেন এই লাইনটার অর্থ। এরপর দেখো 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সরি 4 নম্বর, যদি কোনো মডিফায়ার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে যায়, এই যেখানে দেখিয়েছিলাম তোমাকে যে শি বিউটিফুলি স্যাং এ সং, ঠিক আছে, যদি কোনো মডিফায়ার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে যায় তখন তাদের উভয় পাশে কমা দিয়ে তাদেরকে মূল বাক্য থেকে আলাদা রাখা হয়। যেমন হি ফাইন্ডিং নো আদার ওয়ে কল্ড দ্য পুলিশ, সে কল্ড দ্য পুলিশ, সে পুলিশকে কল করেছিল। হ্যাঁ, কেন কল করেছিল? ফাইন্ডিং নো আদার ওয়ে, আর কোনো পথ খুঁজে না পেয়ে। স্যার ঠিক আছে, এখানে দেখো ফাইন্ডিংয়ের আগে কমা হয়েছে এবং ওয়ের পরে কমা হয়েছে, এটা হচ্ছে একটা পার্টিসিপাল ফ্রেজ এবং এটা মডিফায়ার হিসেবে কাজ করছে কার? কল্ডের। ঠিক আছে, সে কেন কল করেছিল? তার আর কোনো পথ ছিল না বোধহয়, বিধায় পুলিশকে কল করেছিল, বুঝতে পেরেছেন? তাহলে এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজটা, এটার দুই পাশে আমি কি দিয়েছি? কমা দিয়েছি। হোয়াই? বিকজ এটা মডিফায়ার এবং এটা সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাবসোলিউট যে কনস্ট্রাকশন আছে সেটাকে ব্রেক করে মধ্যখানে ঢুকে গিয়েছে। এটা একজন একটা রিডারকে এটা কশন দেওয়ার জন্যই আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো তোমরা মাঝে মধ্যে দেখবা যে কমাটা ব্যবহার করছে না, সেটাকে কখন ব্যবহার করা যায় না? দেখো, যদি মডিফায়ারটা মানে এক শব্দের হয় তখন এটা অপশনাল। কেউ কেউ কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে মডিফায়ারটার দুই পাশে কমা দিচ্ছে, আবার কেউ কেউ দেখবা যে এটা ওভারলুক করছে। যেমন হি সামটাইমস কাম হিয়ার, সে কামস হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। এই যে কখন আসে? মাঝে মাঝে আসে। যে হি এর পরে সামটাইমস বসেছে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা মধ্যখানে চলে আসছে, কিন্তু অনেক সময় দেখবা যে এখানে কি দিচ্ছে না? কমা দিচ্ছে না। যেমন হি অফেন কামস হিয়ার, এখানে অফেনের দুই পাশে দেখবা যে কমা দিচ্ছে না। আবার কোথাও কোথাও দেখবা দিচ্ছে, যেমন আই দেয়ারফর ডিড নট পে দ্য মানি, আই দেয়ারফর, এই যে দেয়ারফর এখানে দুই পাশে কিন্তু কি দেয়? কমা দিচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে এক শব্দের হইলে এটা সামটাইমস ইট বিকামস অপশনাল, বাট যদি একাধিক শব্দের হয় সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে চলে আসে তখন সেটাকে কমা দিয়ে আলাদা করাটাই যুক্তিযুক্ত। ঠিক আছে স্যার? তবে আমাদের এখানে যে বইগুলো মানে তোমরা গাইড বই পড়ো, হ্যাঁ, অথবা যে প্র্যাকটিসগুলো করো, সেখানে এই যে কমার এই যে খুঁটিনাটি ব্যবহারগুলো কিন্তু ওভারলুক করা হয়, মানে ভালোভাবে করে না, যেটা কিন্তু অনুচিত। হ্যাঁ, এইসব বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করা উচিত। আর মানে তোমরা যখন খুব ভালো ভালো কোনো বই পড়বা তখন কিন্তু এই বিষয়গুলো দেখবা যে আমি যে কথাগুলো বলছি সেগুলোর সাথে মিল রেখেই কিন্তু সেই সমস্ত বিষয়, বিশেষ করে বাইরের পাবলিকেশনসের যে সমস্ত বইগুলো আছে সেগুলো যদি তোমরা ফলো করো, ইউ উইল সি দ্যাট অ্যাকচুয়ালি অরিজিনাল ইংরেজি তো ওটাই, ঠিক আছে না? যে বাইরের পাবলিকেশনসের যে বইগুলো আছে সেগুলো, তো তখন তোমরা এই বিষয়গুলো খেয়াল করতে পারবা এবং সেটাই আসলে আমাদের পড়া উচিত। এই ধরনের মানে গাইড বইগুলো আসলে পড়া উচিত নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এই লাইনটা কিন্তু মানে একটু ঝাপসা হয়েছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি কোনো মডিফায়ার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে যায় তখন তাদের উভয় পাশে কমা দিয়ে তাদেরকে মূল বাক্য থেকে আলাদা রাখা হয়। যেমন হি ইজ ফাইন্ডিং নো আদার ওয়ে কল্ড দ্য পুলিশ। আচ্ছা, এরপর দেখো ট্রানজিটিভ ভার্ব এর পর পর অবজেক্ট বসে, তারপর মডিফায়ার বসবে। ওই যে যেটা বলেছিলাম, ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্ট, তাদের যে রিলেশন, তাদের যে বন্ডেজটা, সেটা কিন্তু মানে খুবই শক্তিশালী একটা বন্ডেজ। হ্যাঁ, তো এখানে দেখবা যে তাদের মধ্যে যে রিলেশনটা সেটা কিন্তু মডিফায়ার ব্রেক করতে পারে না, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব বসবে, এরপরে কি বসবে স্যার? এরপরে তোমার অবজেক্ট বসবে, এরপরে মডিফায়ার বসবে। তবে কিছু ক্ষেত্রে পার্টিকেল অ্যাডভার্ব যেগুলো আছে, পার্টিকেল অ্যাডভার্ব জিনিসটা কি সেটা আমি বলি। এখন তোমার সেটা বোঝার মতো বয়স হয়েছে বা সময় হয়েছে। পার্টিকেল অ্যাডভার্ব জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করি। দেখো, পার্টিকেল অ্যাডভার্ব হচ্ছে, আমরা এতক্ষণ কি জানলাম যে ভার্বকে যে মডিফাই করবে,
ভার্বকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব। তো মাঝে মধ্যে দেখবা কিছু কিছু প্রিপোজিশন ভার্বের অর্থকে চেঞ্জ করে দেয়। মনে করো আমি বললাম যে লুক, লুক মানে দেখা, কিন্তু লুক আফটার মানে দেখাশোনা করা, তাই না স্যার? তো আপনি কি শুধু লুক বললে বা শুধু আফটার বললে দেখাশোনা করা হবে, নাকি লুক আফটার পুরোটা একসাথে বলতে হবে? লুক আফটার একসাথে বলতে হবে, তাহলে এটা একটা ভার্ব ফ্রেজ, কারণ একাধিক শব্দ হয়েছে, তাহলে এটা একটা ভার্ব ফ্রেজ। আচ্ছা, এখানে লুকের যে অর্থ চেঞ্জ হয়ে গেল সেটা কার কারণে? আফটারের কারণে। এই যে আফটারটা, এটা কিন্তু প্রেপোজিশন নয়, এটাকে বলে পার্টিকেল অ্যাডভার্ব। ঠিক একই রকম তুমি দেখবা যে পার্টিকেলের অনেকগুলো ব্যবহার আছে। যেমন আমি বললাম যে ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, ব্রিং মানে আনা, কিন্তু ব্রিং অ্যাবাউট মানে পরিবর্তন ঘটানো। বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, একইভাবে দেখো পুট মানে রাখা, কিন্তু পুট অন মানে কিন্তু পরিধান করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই যে অন এসে পুটের অর্থটা চেঞ্জ করে গেল, এটা এই অনটা কিন্তু অ্যাডভার্ব, এটা কি নয়? প্রেপোজিশন নয়। আর আগেই তো বলেছি তোমাদের প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট থাকবে, কিন্তু দেখবা যে পুট অনের পরে কোনো প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে। উফ সরি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট থাকবে, ঠিক আছে? কিন্তু দেখবা এই যে পুট অন যেটা বললাম, সেই অনের পরে কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট তুমি খুঁজলেও পাবে না, কারণ সে তো প্রেপোজিশনই নয়, সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তারপরে কি বসবে না? প্রেপোজিশনাল অবজেক্ট বসবে না, ঠিক আছে স্যার? তাহলে মাঝে মধ্যে দেখবেন দুইটা প্রেপোজিশন পাশাপাশি বসেছে, আসলে কিন্তু এখানে দুইটা প্রেপোজিশন নয়, প্রথমটা হচ্ছে পার্টিকেল অ্যাডভার্ব এবং শেষেরটাই প্রেপোজিশন, ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের আজকের। আশা করি এই জায়গাটাতে তোমার কিন্তু খুব বেশি ভালো করে পরিশ্রম করে এটা কিন্তু শিখতে হবে তোমাদের জন্য। আমি এটা আমার জন্য আমি তোমাদের এটা স্পেশালি সাজেস্ট করব যে এই অংশটা তোমরা খুব ভালোভাবে ট্রাই করবে, ঠিক আছে স্যার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা এই ক্লাসটা দেখতে থাকো, আমি এর মধ্যে আরও ক্লাস তোমাদের জন্য রেডি করছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম।